তোমাদের ২ নম্বরে যে কবিতাটা আছে, মানে প্রথম কবিতাটার পরে ২ নম্বরে যে কবিতাটা আছে, সেই কবিতার নাম হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, মানে একটা উপত্যকার মধ্যে ঘুমিয়ে আছে বা ঘুমোচ্ছে। কবি হচ্ছেন আর্থার রিম্বো। উচ্চারণটা, এটা ফ্রেঞ্চ কবি, মানে ফ্রান্সের কবি ছিলেন। তিনি ফ্রেঞ্চেই লিখেছিলেন, মানে ফরাসি ভাষাতেই লিখেছিলেন। সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে, মানে অনুবাদ করা হয়েছে ইংরেজিতে। তো উচ্চারণটা ওরা করে, মানে ফ্রেঞ্চ উচ্চারণ করে রিম্বো। জন নিকোলা আর্থার রিম্বো, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1854 সালে এবং মারা যাচ্ছেন 1891 সালে। আচ্ছা, এখানে রিম ব্যান্ড আছে, তোমাদের বই কি আছে জানি না, আমার এখানে BAND আছে, কিন্তু এই বানানটা ঠিক। তো ওয়াজ এ ফ্রেঞ্চ পোয়েম আছে এখানে, এটা পোয়েম না। পোয়েম মানে হচ্ছে কবিতা, কিন্তু তিনি তো কবিতা ছিলেন না, তিনি কবি ছিলেন, সেই জন্য এটা POET হবে। তোমাদের যদি ভুল থাকে বইতে ঠিক করে নিও। ওয়াজ এ ফ্রেঞ্চ পোয়েট ফ্রম 19th সেঞ্চুরি, বলছে ঊনবিংশ শতাব্দীর একজন কবি ছিলেন। ফ্রেঞ্চ কবি ছিলেন, মানে ফরাসি কবি ছিলেন। ঊনবিংশ শতাব্দীর 19th সেঞ্চুরি মানে হচ্ছে 1800 থেকে 1899, এইটা হচ্ছে 19th সেঞ্চুরি, মানে ঊনবিংশ শতক, 19তম শতক। হি স্টার্টেড রাইটিং পোয়েট্রি, তিনি কবিতা লিখতে শুরু করেছিলেন ইভেন বিফোর হি রিচড হিজ টিনস, যখন তার বয়স টিনের মধ্যেও যায়নি, তখন তার আগেই তিনি কবিতা লিখতে শুরু করেছিলেন। এটা কত? 11, এটা 12, এটা 13, 14, 15, 16, 17, 18, 19, 20। দেখো, 19, 18, 17, 16, 15, 14, 13, এই যে সংখ্যাগুলো আছে, এইগুলো সবকটার শেষে টিন আছে, TEEN, টিন আছে। তো এই বয়সটা 13 থেকে 19, এই বয়সটাকে বলা হয় টিন, টিন এজ। আমি জানি না তোমরা ইংরেজি মুভিজ বা সিনেমা কতটা, ভিডিওস কতটা দেখো, এই বয়সটাকে বলে টিন এজ। বলে না টিনেজার, মানে টিনজার বয়স, মানে 13 থেকে 19 যখন বয়স, তাদেরকে বলা হয় টিনেজার। বলছে যখন তিনি এই টিন বয়সেও যাননি, মানে 13 থেকে 19 বছর বয়সেও যাননি, তার আগে থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেছিলেন। হি স্টপ রাইটিং পোয়েট্রি অ্যাট দ্য এজ অফ 19, তিনি কবিতা লেখা বন্ধ করে দিয়েছিলেন 19 বছর বয়সে। হিজ মেজর ওয়ার্কস ইনক্লুড, তার প্রধান ওয়ার্কগুলোর মধ্যে আছে টু মিউজিক, গানের সুরের প্রতি বা সঙ্গীতের প্রতি, ইভিনিং প্রেয়ার, সন্ধ্যার প্রার্থনা। দ্য প্রেজেন্ট পোয়েম, এই যে বর্তমান যে কবিতাটা, অরিজিনালি টাইটেল, যেটাকে অ্যাকচুয়ালি মানে ফ্রেঞ্চে যেটার শিরোনাম ছিল লা ডরমোর লা ভাল লে, না, এলেটা লা উচ্চারণ করে, এলিটা লে উচ্চারণ করে, লে ডরমোর লে ভাল, ওয়াজ ইনক্লুডেড ইন হিজ কালেকশন অফ পোয়েট্রি কল্ড পোয়েসিস। তার পোয়েসিস বলে একটা কালেকশন ছিল, মানে সংকলন ছিল। তো এই কবিতাটা যার মানে টাইটেলটা ছিল লা ডরমন লা ভাল, এগুলো খেয়াল রেখো কিন্তু, কারণ এগুলোতে কোয়েশ্চেন আসতে পারে। ওয়াজ ইনক্লুডেড ইন দ্য কালেকশন অফ হিজ পোয়েট্রি কল্ড, সংকলনটার নাম হচ্ছে পোয়েসিস, যেটা প্রকাশ পাচ্ছে 1872 সালে। কোনো বইয়ের পাশে বা এরকম এই যে বেঁকিয়ে লেখা আছে, সেটা মানে হচ্ছে বই, বইয়ের নয়। তো তার পাশে যদি এরকম ব্র্যাকেট দিয়ে কোনো সাল লেখা থাকে, তার মানে সেটা হচ্ছে প্রকাশ সাল, কত সালে সেটা প্রকাশিত হয়েছিল। আচ্ছা, this poem is written in the model of Italian sonnet that has 14 lines divided as octave and sestet. This poem is written in the model of Italian sonnet. এই কবিতাটা লেখা হয়েছে ইটালিয়ান সনেটের মডেলে। আমি জানি না তোমাদের বাংলা সিলেবাসে তোমরা সনেট এখনো অবধি পড়েছো কিনা, কিন্তু সনেট হচ্ছে একটা পার্টিকুলার ধরনের কবিতা। সনেট একটা বিশেষ ধরনের কবিতা, যার জন্ম ইটালিতে হয়েছিল। সনেট, সনেট এক ধরনের কবিতা যার মধ্যে 14টা লাইন থাকবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14টা লাইন থাকবে। এটা একটু যে বুঝে নাও, কারণ এর পরে যে কবিতাটা পড়বো শেক্সপিয়ারের, সেটাও কিন্তু সনেট। তো সনেট কবিতাটার মধ্যে 14টা লাইন থাকবে, ঠিক আছে। এই 14টা লাইন অনেকভাবে ভাগ করা হয়। তো এখানে বলেছে পেত্রার্কান সনেট, দিয়েছি কি এখানে, ইটালিয়ান সনেট আছে, ইটালিয়ান বলে এটা, এটাকে বলেছে ইটালিয়ান, ইটালিয়ান সনেটও বলে, আবার এটাকে পেত্রার্কান সনেটও বলে।
মানে ইটালির কবি পেত্রার্ক, PETRARCH, এতটা এইচ পর্যন্ত, পেত্রার্ক বলে একজন কবি ছিলেন। তিনি প্রথম এই ধরনের কবিতা লিখতে শুরু করেন। তো এই ধরনের কবিতাতে কি হয়, 14টা লাইন থাকে এবং এটা ভাগ করা থাকে 1 2 3 4 5 6 7 8, এতটা অবধি একটা অংশ, কত হলো 1 2 3 4 5 6 7, এতটা অবধি একটা অংশ এবং এখান থেকে এতটা অবধি একটা অংশ। মানে এই 8টা লাইন, প্রথম 8টা লাইন এক ধরনের কথা বলবে বা সাধারণত ডেসক্রাইব করে যে এই ঘটনাটা এটা হয়েছে, এটা আছে, এরকম আছে। আর বাকি 6টা লাইন কি করে, এই 8টা লাইনের উপরে কি মন্তব্য করে যে এটা এরকম, এটা এই, হ্যাঁ এটা এরকম হলে ভালো হতো, বা এটা দেখো এইটা এইরকম বিষয়। তো এটা বিবরণ দেয় আর এটা মন্তব্য করে। এটা ছিল অ্যাকচুয়ালি পেত্রার্কানের নিয়ম আর কি, মানে তার কবিতাগুলোর মধ্যে এরকম খুঁজে পাওয়া যেত। মোট কথা পেত্রার্কান সনেটে দুটো ভাগ থাকে, 8 লাইনেরটাকে বলে অক্টেভ আর 6 লাইনেরটাকে বলে সেস্টেট। ঠিক আছে, এবার এই অক্টেভটাকেও আবার 4 4 করে ভাগ করে। ঠিক আছে, আর এইটাকে সাধারণত 3 3 করে ভাগ করে। তো 14 লাইনের কবিতা, সেটার প্রধান দুটো ভাগ, অক্টেভ, প্রথম 8টাকে বলে অক্টেভ আর শেষের 6টাকে বলে সেস্টেট। 8 আর 6 14। তো অক্টেভটা সাধারণত 4 4 করে ভাগ করে আর সেস্টেটটাকে 3 3 করে ভাগ করে। এটা হচ্ছে পেত্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট। সনেট আরেক ধরনের হয়, সেটাকে বলে ইংলিশ সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেট। মানে উইলিয়াম শেক্সপিয়ার যে ধরনের সনেট লিখতেন, সেখানে 1 2 3 4, 1 2 3 4, 2 3 4, রাইমিং কাপলেট। আচ্ছা, এদের ভাগটা কিরকম থাকে, মানে শেক্সপিয়ার যে ধরনের কবিতা লিখতেন, সনেট লিখতেন, সেটার ভাগটা হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 এ 12 আর 2 এ 14। এগুলোকে বলে কোয়াট্রেন্স। Four quatrains and a rhyming couplet. এটাকে বলে কোয়াট্রেন্স, 3 4 এ 12, আর এটা হচ্ছে রাইমিং কাপলেট। তো তোমাদের শেক্সপিয়ার এই যে এই পরে যেটা পড়বো, এই শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে, এইটাও কিন্তু এরকম করে ভাগ করা আছে। দেখো 4 4 4 আর শেষ করলে 2। এখানে কিটা ভাগ করা, কিরকম ভাগ করা আছে, 1 2 3 4, 1 2 3 4, আর মোটামুটি 6টা লাইন একসঙ্গেই লেখা আছে, কিন্তু ভাগটা আছে সিটি এই 3 3 করে। তো শেক্সপিয়ারিয়ান সনেট এরকম হয় আর ইটালিয়ান সনেট এরকম হয়। ইটালিয়ান সনেটে অক্টেভ সেস্টেট থাকে আর শেক্সপিয়ারিয়ান সনেটে 4 কোয়াট্রেন্স, এগুলোকে বলে, সরি, 3 কোয়াট্রেন্স আর একটা রাইমিং কাপলেট, মানে 4টে 3টে অংশ, আর এটা দুটো লাইন আলাদা করে থাকে। তোমাদের এই কবিতাটা ইটালিয়ান সনেটের মডেলে লেখা আছে, মানে এইরকম করে লেখা আছে, মানে প্রথম 8টা ভাগ আছে, তারপরে 6টা ভাগ আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এটা শুনে রাখো, মনে না রাখলেও হবে। ইংলিশ সনেট আরেক ধরনের হয়, সেটা হচ্ছে সনেট। মানে এডওয়ার্ড স্পেন্সার বলে একজন ইয়ে ছিলেন, কবি ছিলেন, তিনিও কিছু সনেট লিখেছিলেন। তার ভাগটা একটু অন্যরকম হয়। তো অনেকে অনেক জায়গাতে ইংলিশ সনেটটাকে স্পেন্সারিয়ান সনেট বলে আর শেক্সপিয়ারিয়ান সনেট বলে, আর এটাকে ইটালিয়ান সনেট বলে। যাই হোক, সেটা আসছে না, সেগুলো পরে আসছে, আমার লাগছেও না এখন, আমাদের শেক্সপিয়ারিয়ান সনেটটাই শুধু লাগবে। তো যাই হোক, আমাদের এইখানে এই কবিতার ক্ষেত্রে যেটা লাগছে সেটা হচ্ছে যে 14 লাইনের কবিতা, দুটো ভাগ, প্রথম 8 লাইন এক ধরনের আছে, তারপরে 6 লাইন অন্য ধরনের আছে। প্রথম 8টাকে বলে অক্টেভ, তারপরটাকে বলে সেস্টেট। দ্য পোয়েট এক্সপ্লোরস দ্য ইনহেরেন্ট ফিউটিলিটি অফ ওয়ার্ড। দ্য পোয়েট এক্সপ্লোরস, যে কবি কি করছেন, তুলে ধরছেন দ্য ইনহেরেন্ট, অন্তর্ভুক্তিমূলক বা ভেতরকার বা মানে আসল, ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের বিফলতা। মানে যুদ্ধ করে যে কিছু হয় না, মানে অ্যাকচুয়ালি
ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তোমার এই যুদ্ধ নিয়ে লেখাটা, মানে যুদ্ধ কতটা ক্ষতি করে এবং মানুষের কত ক্ষতি করে এবং এটার আলটিমেটলি কোনো এম হয় না, এই ধরনের লেখা উঠে আসে। তার আগে কি হচ্ছে, ঊনবিংশ শতাব্দীতে মানে মোটামুটি 1870 সালের কাছাকাছি, তার বহুদিন আগেই তিনি রিয়েলাইজ করছেন যে যুদ্ধ করে কিছু হয় না, আলটিমেটলি কি হয়, যুদ্ধ করে মানুষ মারা যায়, মানুষের প্রতি মানুষের হিংসাটা বাড়ে, শান্তি কোনোভাবেই হয় না। আমরা শান্তির জন্য যুদ্ধ করি কিন্তু তাতে শান্তিটা নষ্ট হয়, শান্তি মানে রক্ষা করা যায় না। তো সেটা যে বিফলতাটা সেটা তিনি তুলে ধরছেন। দিস থিম, এই বিষয়টা, ইজ এক্সপ্রেসড ইন কন্ট্রাস্টিং ইমেজেস। এটা কিভাবে প্রকাশ করা হয়েছে? কন্ট্রাস্টিং ইমেজেস। কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীতধর্মীমূলক ছবি দিয়ে, ইমেজ মানে ছবি, মানে তিনি কি করছেন, কথা দিয়ে একটা খুব সুন্দর একটা ছবি আঁকছেন এবং কথা দিয়ে একটা খুব সুন্দর ছবি আঁকছেন। এটা খুব সুন্দর, প্রচন্ড সুন্দর, ঠিক আছে, আর এটা ততটাই বাজে। সাধারণত কোনো জিনিস কালো কতটা বোঝা যায়, মানে ধরো এই যে ব্ল্যাক কালিটা, এটা ব্ল্যাক লাগছে কেন, কারণ আমি মানে ব্ল্যাক লাগছে কারণ এটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে বলে। আমি যদি কালোর উপর এটাতে লিখি বা লালের উপর এটা লিখি, কালো কালি দিয়ে লিখি, তাহলে এতটা ব্ল্যাক বোঝা যাবে না। তেমনি কবি কি করছেন, একটা খুব সুন্দর একটা ছবি দিচ্ছেন, প্রকৃতি প্রচন্ড সুন্দর, সেখানে খুব খারাপ একটা ইমেজ দিচ্ছেন যে একটা সৈনিক যুদ্ধে মারা গেছে। তাতে কি হচ্ছে যে তিনি বোঝা যাচ্ছে যে এত সুন্দর প্রকৃতির মাঝখানে, যেখানে প্রকৃতি আমাদের এত সুন্দর, সেখানে মানুষ কি করছে, আর একটা মানুষকে মেরে ফেলছে। তো এরকম কন্ট্রাস্টিং বিপরীতধর্মীমূলক ছবি দিয়ে তিনি কবিতার যে বিষয়বস্তুটা তিনি তুলে ধরার চেষ্টা করছেন। কন্ট্রাস্টিং ইমেজেস অফ বাউন্টিফুল নেচার, মানে প্রাচুর্যমূলক প্রকৃতি, অ্যাজ ব্যাকগ্রাউন্ড, পিছনে আছে, মানে ব্যাকগ্রাউন্ড পিছনে কে আছে, সাপোজ এটা ধরো, এটা খুব সুন্দর ছবি এঁকেছেন, ঠিক আছে, এখানে কি আছে, প্রকৃতির প্রাচুর্য আছে, মানে প্রকৃতি কতটা সুন্দর সেটা দেখানো আছে, এর ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে। এন্ড দ্য ট্রাজিক ডেথ অফ আ ইয়াং সোলজার, এবং মর্মান্তিক মৃত্যু একজন কম বয়স্ক সোলজারের, তার একটা ছবি এখানে আছে। ইন দ্য মিডস অফ নেচার স্প্লেন্ডার, মিডস মানে হচ্ছে মাঝখানে, কিসে, নেচারের স্প্লেন্ডারে, নেচারের যে সৌন্দর্য আছে, প্রকৃতির সৌন্দর্যের মাঝখানে একটা মর্মান্তিক দৃশ্য তিনি তুলে ধরছেন। মানে ব্যাকগ্রাউন্ডে আছে প্রকৃতির সৌন্দর্য, আর তার মাঝখানে আছে কি, মর্মান্তিক একটা ছবি বা মর্মান্তিক একটা বিবরণ। তাতে কি বোঝা যাবে যে যুদ্ধ কতটা ক্ষতিকর বা কতটা বিফল শান্তি রক্ষার্থে বা তার কাজ, নিজের কাজ করতে। আচ্ছা, এবার আমরা টেক্সটটা করি। আচ্ছা, টেক্সটটা পড়ছি। A small green valley where a slow stream flows. A small green valley, একটা ছোট্ট সবুজ উপত্যকা। উপত্যকা কোনগুলোকে বলে? ধরো এখানে একটা বিশাল পাহাড় আছে, ঠিক আছে, দিয়ে এখান থেকে খানিকটা দূরে গিয়ে আবার একটা বিশাল পাহাড় আছে। এই যে দুটো পাশে পাহাড়ের মাঝখানের এই যে ফ্ল্যাট ল্যান্ডটা, এই যে সমতল ভূমিটাকে, এটাকে বলে উপত্যকা বা ভ্যালি। মানে সাধারণত কি হয়, পাহাড়ি এরিয়াতে তো রাস্তাঘাট বা জমি উঁচু নিচু হয়, তো দুটো পাহাড়ের মাঝখানে যেখানে ফ্ল্যাট ল্যান্ড আছে, মানে তোমার এই সমতল ভূমি আছে দুটো পাহাড়ের মাঝখানে, সেটাকে বলে উপত্যকা। বলছে আ স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট উপত্যকা, সবুজ রঙের। সবুজ কেন? কারণ সেখানে প্রচুর গাছ আছে। ওয়্যার আ স্লো স্ট্রিম ফ্লোজ, যেখানে কি হচ্ছে, একটা খুব ধীর গতিতে একটা স্ট্রিম, স্ট্রিম মানে হচ্ছে জলপথ, মানে জলের ধারা। বলছে এখানে কি হচ্ছে, তো এখানে এরকম পাহাড়, এটা ব্যাকগ্রাউন্ড, তো এখান থেকে একটা সরু এরকম নদী, পাহাড়ি নদী বয়ে চলেছে। সাধারণত পাহাড়ি নদী খুব তীব্র গতিতে যায়, কিন্তু এখানে কি বলছে, স্লো স্ট্রিম। স্ট্রিমটা সাধারণত, নদী হচ্ছে রিভার, স্ট্রিম মানে হচ্ছে সরু জলের ধারা, মানে নদীর মতন অতটা বড় নয় কিন্তু সরু। ফ্লোজ and leaves long strands of silver on the bright grass, এবং কি করছে, লিভস, এবং ফেলে রেখে যাচ্ছে লং স্ট্র্যান্ডস। স্ট্র্যান্ড মানে হচ্ছে সুতোর, মানে লম্বা সুতোর মতন লম্বা যে অংশ, সেটাকে বলে স্ট্র্যান্ড। মানে আমি যদি এখান থেকে একটা সুতো খুলি, সেটা হচ্ছে স্ট্র্যান্ড অফ কটন,
বা আমি ধরো যাদের বড় চুল, তারা যদি এরকম করে কয়েকটা চুল ধরে এরকম করে টানে, সেটা হচ্ছে স্ট্র্যান্ডস অফ হেয়ার। মানে স্ট্র্যান্ড মানে হচ্ছে লম্বা অংশ। বলছে লিভস কি ছেড়ে রেখে যাচ্ছে, লং স্ট্র্যান্ডস অফ সিলভার। বলছে লম্বা লম্বা রূপলি রেখা ছেড়ে যাচ্ছে। এবার রূপলি রেখাটা কি? রূপলি রেখাটা দেখলাম যে অনেক জায়গাতে বলেছে ঘাস, অনেক জায়গায় দেখলাম যে বালি, মানে এরকম যে সরু সরু যে অংশগুলো আছে সেগুলোকে, এগুলো মানে চকচক করছে বালিটা, সেই জন্য এগুলোকে স্ট্যান্ডের মতন লাগছে, মানে লম্বা সরু অংশের মতো লাগছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই যে তোমার এই সরু যে জলের ধারাগুলো, সেগুলোর উপর যখন আলো পড়ছে তখন সেটা চকচক করছে, এবং সেটা কি করছে, রূপোর মতো দেখতে লাগছে। তো আমি ধরে নিচ্ছি যে স্ট্র্যান্ডস অফ সিলভার মানে জলের ধারা। কি রেখে যাচ্ছে? আহ, ওই রূপলি জলের ধারা রেখে যাচ্ছে অন দ্য ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসের উপরেতে। এবার দেখো, আহ, ফ্রান্স, ফ্রেঞ্চ কবি তো, ফ্রান্সের কথা হচ্ছে। ফ্রান্স কিন্তু অ্যাকচুয়ালি শীত প্রধান দেশ, ইউরোপের কান্ট্রি, শীত প্রধান দেশ। তো ওদের ওখানে শীতকালটা প্রচন্ড বেদনামূলক, মানে প্রচন্ড কষ্টের। আমাদের এখানে যেমন গ্রীষ্মপ্রধান দেশ, গরমটা প্রচন্ড কষ্টের, ওদের ওখানে ঠান্ডাটা, শীতকালটা প্রচন্ড কষ্টের। কারণ বরফ পড়ে, গাছপালা হয় না, বরফে ঢাকা পড়ে যায়, ফসল হয় না, মানুষ যাতায়াত করতে পারে না, সেই জন্য শীতকালটা প্রচন্ড কষ্টের। আর ওদের ওখানে সামারটা মানে গ্রীষ্মটা প্রচন্ড আরামদায়ক। আমাদের এখানে শীতটা যেমন আরামদায়ক, খুব গরম না খুব ঠান্ডা না, রোদ উঠলে মিষ্টি একটা আলো লাগে, ওদের ওখানে গরমকালটা ওই রকম, মানে খুব সুন্দর, রোদ এলে ওদের খুব ভালো লাগে আর কি। সেই জন্য কি বলছে দেখো, যে ব্রাইট গ্রাস মানে রোদ উঠেছে, খুব মনোরম পরিবেশ। পরে আসছে আবার সানের কথা বলবো। ফ্রম দ্য মাউন্টেন টপ, আচ্ছা মাউন্টেন টপ আলাদা লেখা আছে, কিন্তু আমার ধারণা মাউন্টেন টপ একটাই শব্দ। পাহাড়ের চূড়া থেকে, ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম বয়ে আসছে সানস রেজ। বলছে এই যে পাহাড়ের চূড়া আছে, পাহাড়ের চূড়া আছে, দেখা হবে না, স্ট্রেট লাইন, ঠিক আছে, দেখা না, আমার এখানে বোর্ডে এরকম করে লিখতে দেখে যাচ্ছে। বলছে এখান থেকে সূর্যের রশ্মিগুলো কিরকম আসছে, স্ট্রিম, স্ট্রিম মানে যেন বয়ে আসছে। ফ্রম দ্য মাউন্টেন টপ, পাহাড়ের মাথা থেকে, স্ট্রিমস, স্ট্রিম দ্য সানস রেজ, সূর্য রশ্মিগুলো যেন এখানে পাহাড়ের মাথা থেকে এরকম বয়ে আসছে। মানে পাহাড়ের দিকে এটা হয়, সূর্য এরকম পাহাড়ের উপর থেকে উঠলে মনে হয় সূর্য রশ্মিগুলোর ছড়াটা এরকম লম্বা হয়ে আসে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। বলছে তারা সেই হলো মানে হচ্ছে গহ্বর, তারা সেই গহ্বরটাকে, মানে সূর্য রশ্মিগুলো কি করছে, গহ্বরটাকে আলোয় পরিপূর্ণ করে দিচ্ছে। মানে এই যে ভ্যালিটা, মানে সূর্যটা যদি এরকম নিচে থাকে তাহলে কি হবে, এখানে পুরো অন্ধকার থাকবে। তো সূর্যটা আস্তে আস্তে এই পাহাড়ের উপর দিয়ে উঠছে, আর এই সূর্য রশ্মিগুলো কি করছে, এই হলোটা মানে গর্ত বা ফাঁকা জায়গাটা সূর্য রশ্মিতে ভরিয়ে দিচ্ছে। আর সোলজার, একজন সোলজার, ভেরি ইয়াং, একজন সৈনিক যে প্রচন্ড কম বয়স্ক, বা সে একদম যুবক, লাইজ ওপেন মাউথ, সে হাঁ করে আছে। এবার হাঁ করে থাকাটা খুব একটা প্লিজিং এফেক্ট। দেখবে মানুষ যখন প্রচন্ড আরাম করে ঘুমায়, মুখটা অটোমেটিক খুলে যায়। বাচ্চারা দেখবে বেশিরভাগ সময় হাঁ করে ঘুমায়। বা আমরা যদি প্রচন্ড সারপ্রাইজড হয়ে যাই, অবাক হয়ে যাই, প্রচন্ড খুশি হই, তাহলে একদম মাঝে এরকম মুখটা খুলে যায়। তো বলছে যে সে প্রচন্ড, তার মুখ খুলে আছে, মানে সে প্রচন্ড ভালো কন্ডিশনে একটা আছে, ওই বলতে চাইছেন এটা এখানে। আ পিলো, একটা বালিশ, মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, একটা বালিশ তৈরি করা আছে কি তার মাথার নিচে। সেটা কি দিয়ে তৈরি? ফার্ন দিয়ে তৈরি। ফার্ন হচ্ছে এক ধরনের গাছ, তোমরা বায়োলজি যদি পড়ে থাকো, তোমাদের ছিল কিনা জানি না। ফার্ন এক ধরনের গাছ, যেগুলোর তোমার কাণ্ড হয় না, মূল হয় না, সাধারণত ওই স্যাঁতস্যাঁতে ময়েশ্চারওয়ালা জায়গাতে জন্মায়। বলছে যে ফার্ন আছে, ফার্ন দিয়ে তার মাথার নিচে বালিশটা তৈরি করা হয়েছে। স্লিপ, সে ঘুমোচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে সে প্রচন্ড আনন্দে ঘুমোচ্ছে, প্রচন্ড আরামে ঘুমোচ্ছে, মুখ খুলে ঘুমোচ্ছে। কারণ শীতের দেশে রোদ পড়েছে, এবং ওই যে ফাঁকা জায়গাটা ছিল সেখানে প্রচুর আলো এসে গেছে। স্ট্রেসড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, স্ট্রেসড মানে তার শরীরটা ছড়িয়ে আছে, বিস্তৃত হয়ে আছে। ইন দ্য হেভি, হেভি মানে প্রচুর বা প্রাচুর্য। আন্ডারগ্রোথ, আন্ডারগ্রোথ মানে হচ্ছে নিচে থেকে যেগুলো গজিয়ে উঠেছে। তো বলছে এখানে ভ্যালিটা আছে, ভ্যালিতে ধরো এরকম স্ট্রিম গেছে এখান দিয়ে, এখান দিয়ে এরকম স্ট্রিম গেছে, তো এইখানটাতে প্রচুর ঘাস আছে।
আর এইখানটাতে একটা লোক শুয়ে আছে, এখানটাতে একটা লোক শুয়ে আছে। তার মাথার নিচে কিসের বালিশ আছে? ফার্ন গাছের বালিশ আছে। এবং কিসের উপর শুয়ে আছে সে? হেভি আন্ডারগ্রোথ, মানে এখানে প্রচুর পরিমাণে ঘাস ঘাস জন্মেছে, সেই জন্য বলছি হেভি আন্ডারগ্রোথ, মানে তার শরীরের নিচে যে গ্রোথটা হয়েছে গাছের সেটা প্রচন্ড বেশি। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোক বেড। পেল, এবার দেখো তিনি উল্টো ইমেজটা নিয়ে আসছেন, মানে ভয়ঙ্কর ইমেজটা তিনি আস্তে আস্তে তুলে ধরছেন। তো সে কিন্তু তার মধ্যে কিন্তু জীবনের রংটা নেই। সে কি? পেল, পেল মানে ফ্যাকাশে, তার রক্ত শূন্য হয়ে গেছে, তার শরীরটার উষ্ণ নেই, ফ্যাকাশে হয়ে গেছে। ইন হিজ ওয়ার্ম, সে পেল মানে সে ওই ফ্যাকাশে, তার কোথায় আছে সে? ওয়ার্ম গ্রিন সানশোক বেড। ওয়ার্ম উষ্ণ, গ্রিন সবুজ, সানশোক মানে সূর্যে ভিজে আছে, সূর্য রশ্মিতে বা সূর্যের উত্তাপে বা সূর্যের উষ্ণতাতে সেটা ভিজে আছে তার বিছানাটা। তার গায়ের রংটা ফ্যাকাশে, কিন্তু তার যে বিছানাটা আছে সেটা কিরকম? সবুজ রঙের, উষ্ণ এবং সানশোক, এবং সূর্যের আলোতে ভিজে আছে। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, হি স্লিপস। তার পাটা কোথায় আছে? ফুলের মধ্যে আছে। তার পাটা এরকম অনেক ফুল আছে, তার পাটা এরকম ফুলের মধ্যে আছে। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার পাটা আছে ফুলের মধ্যে। হি স্লিপস, ফুলের মধ্যে পা দিয়ে সে ঘুমোচ্ছে, মানে প্রচন্ড আরাম করে ঘুমোচ্ছে। হিজ স্মাইল, তার হাসিটা, ইজ লাইক অ্যান ইনফ্যান্টস। ইনফ্যান্টস মানে হচ্ছে একদম সদ্যজাত, সদ্যজাত যে মানে ছেলে বা মেয়ে হয়, বেবি যারা হয় তাদেরকে বলা হয় ইনফ্যান্ট। হিজ স্মাইল, তার হাসিটা কিরকম? একদম সদ্যজাত শিশুর মতো, নিষ্পাপ এবং সুন্দর। কিরকম বলেছে তার হাসিটা? জেন্টেল, নম্র বা ভদ্র, উইদাউট গাইল, যার মধ্যে কোনো ছলনা নেই, ছলনাহীন, মানে নিষ্পাপ ছলনাহীন হাসি এবং ভদ্র। নেচার, আরে প্রকৃতি, কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রাখো। কবি যেন প্রকৃতির কাছে অ্যাপ্লাই করছেন, বা প্রকৃতির কাছে তিনি রিকোয়েস্ট করছেন, আবেদন করছেন, তাকে উষ্ণ রাখো। মানে তাদের ঠান্ডার দেশ বলেছি আগে, তো তাদের উষ্ণতাটা খুব ভালো লাগে, ওয়ার্ম। হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে। তো সে এতটা শান্তিতে ঘুমোচ্ছে, কবি বলছেন যে প্রকৃতি তাকে উষ্ণ রাখো, তাকে আরামে রাখো, তার ঠান্ডা লেগে যেতে পারে। দ্য হামিং ইনসেক্টস, সেই ভনভনকারী, হাম মানে হচ্ছে ভনভন করা, হামিং ইনসেক্টস মানে সেখানে কি মৌমাছি আছে বা পিঁপড়ে আছে বা গুবরে পোকা আছে, প্রচুর পোকামাকড়ও আছে। দ্য হামিং ইনসেক্টস, সেই ভনভন করা পোকামাকড় গুলো, ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তার বিশ্রামটাকে যেন বিরক্ত না করে, মানে সে যেন কোনোভাবে বিরক্ত না হয়, তাকে ঘুমোচ্ছে, তাকে শান্তিতে ঘুমোতে দাও। হি স্লিপস ইন সানলাইট, সে সূর্যালোতে ঘুমোচ্ছে, মানে তার যে যেখানটা শুয়ে আছে সেখানটাতে আলো পড়েছে, এমন না যে ছায়া শুয়ে আছে। তো ওই যে বলছি শীতের দেশ, আলো পড়লে খুব আরাম হয়, সেই জন্য বলছে যে সে সূর্যালোকে শুয়ে আছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, বুকের ওপরে একটা হাত সে এরকম করে দিয়ে আছে। অ্যাট পিস, শান্তিতে, মানে কবি বলছেন সে শান্তিতে আছে, মানে এই যে পুরো ঘটনাটা যেটা বলছে সেটা খুব আহ, সুন্দর আরামদায়ক একটা মনোরম ছবি বা একটা সিচুয়েশন তিনি তৈরি করছেন, যেটাকে তিনি আন্ডারকাট করছেন বা যেটাকে তিনি শক দিচ্ছেন বা চমকে দিচ্ছেন আমাদের একদম শেষ বাক্যটাতে। ইন হিজ সাইড, তার সাইডে, তার পাশেতে, দেয়ার আর টু রেড হোলস, তার হাতের পাশেতে বা তার বুকের এক সাইডেতে দুটো লাল রঙের গর্ত আছে। গর্তটা কেন হয়েছে? কারণ কেউ তাকে গুলি করেছে, দুখানে তাকে দুবার বুলেট করেছে, এবং সেখানে গুলিটা ফুটো হয়ে গেছে। এবং রেড কেন বলছে? কারণ সেখান দিয়ে রক্ত বেরিয়ে এসছে, সেই জন্য বলছে ইন হিজ সাইড, তার সাইডে, দেয়ার আর টু রেড হোলস, তার বুকেতে দুখানা লাল রঙের গর্ত আছে। মানে প্রকৃতি এতটাই সুন্দর, সে এত সুন্দর জায়গাতে আছে, কিন্তু সেই প্রকৃতিকে সে দেখতে পারছে না বা উপভোগ করতে পারছে না। কারণ কি? সে যুদ্ধ করতে গেছিল এবং সে মারা গেছে, মানে মারা গেছে বলার থেকে তাকে মেরে দেওয়া হয়েছে। কবি যেন বলছেন যে তাকে শান্তিতে রাখো, সে যেন কষ্ট না পায়, তাকে আরামে রাখো। তো এই হচ্ছে কবিতাটা। খুব সহজ কবিতা এটা অ্যাকচুয়ালি, আগের কবিতাটার মতন অত মানের লেভেল নেই। তো এটা পড়ো, দেখো,
আর রিডিং পড়তে থাকো, যদি অসুবিধা হয় জানো, আমি কিছু কোয়েশ্চেন্স দিচ্ছি, সেগুলো পারলে একটু দেখো।